তুমি ফোনটা ঘুরে ঘুরে দেখছ, কোনো নোটিফিকেশন নেই, কোনো মেসেজ নেই, কোনো মিসড কল নেই। আর অনেক দিন পর প্রথমবার তুমি নিজে এগোতে চাইনি, তুমি চেক ইন করনি, পেছনে ছুটোনি। আর অন্তরে তুমি ভাবছ সে এখন কি ভাবছে। আমি তোমাকে দেখাবো, তোমাকে নিয়ে যাব একটা মেয়ের মাথার ভেতরে যখন তুমি তার পিছনে ছুটো বন্ধ করো। আধুনিক সম্পর্ক এখন একটা যুদ্ধে পরিণত হয়েছে, আর বেশিরভাগ ছেলেরা চুপচাপ হারাচ্ছে, ঘোস্টেড, ক্লান্ত, ভুলে যাওয়া। তারা সব কিছু দেয় আর বদলে পায় না কিছু। তারা ভাবতেই থাকে কি ভুল হলো। তোমাকে বলা হয়েছিল ভালোবেসে সব কিছু দিতে, কিন্তু এই তো তুমি উপেক্ষিত, ফেলে দেওয়া আর বিভ্রান্ত। কিন্তু যদি আমি বলি তোমার সবচেয়ে বড় শক্তি আসলে তোমার দূরে সরে যাওয়াতেই। এই ভিডিও শুধু একটা গাইড না, এটা একটা জাগরণের ডাক। যাদের আবেগের সাথে খেলোয়াড়ি করা হয়, যারা মন থেকে ক্লান্ত, যাদের মনোযোগের টুকরো টুকরো পাওয়ার জন্য আর হাত পাততে হয়নি। তুমি দেখবে সে আসলে কি অনুভব করে যখন তুমি হঠাৎ হারিয়ে যাও। খেলাধুলার জন্য নয়, বরং কারণ তুমি অবশেষে নিজের জন্যই বেছে নিয়েছ। কমেন্ট করো, আমি নিজেকে বেছে নিয়েছি, যদি তুমি আর মনোযোগ ছুটতে চাও না। আর শেষ পর্যন্ত মন দিয়ে শোনার জন্য প্রস্তুত হও। প্রথম কথা, নীরবতার ধাক্কা। তুমি বুঝতেই পারো না তুমি কি শক্তি দেখাচ্ছ যখন তুমি যোগাযোগ করা বন্ধ করো, যখন তুমি প্রথমে ফোন করাটা বন্ধ করো, যখন সেকেন্ডের মধ্যে রেসপন্স দেওয়া বন্ধ করো, আর যখন অবশেষে তুমি তাকে সেই জায়গাটা দাও যা সে কখনো চায়নি কিন্তু গভীরভাবে অনুভব করে। এটা সব কিছু বদলে দেয়, শুধু আলাপচারিতার বাহ্যিক দিক না, তার ধারণার মূল ভিত্তিতেও। নিজেই সে তোমাকে কেমন দেখে, আর যে সম্পর্কটা সে মনে করত নিজে নিয়ন্ত্রণে আছে, সেটা নিয়ে সে কেমন অনুভব করে। কারণ আজকালকার দুনিয়ায় যেখানে নারীরা সবসময় উচ্ছ্বসিত ও শূন্যে ভরা, লাইক, মেসেজ, হার্ট আর ইমোজিতে ডুবে থাকে, আর সেই সব হতাশ পুরুষেরা যাদের নিজের মূল্য বোঝার সময় হয় নাই, তোমার বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত ওর গড়া সেই পরিচয়টাই কাঁপিয়ে দেয়, যে পরিচয়টা সে চাহিদার নিশ্চয়তার উপর তৈরি করেছিল। বেশিরভাগ পুরুষই বোঝে না নীরবতা আসলে কি মানে, কারণ বেশিরভাগ পুরুষই নীরবতাকে ভয় পায়। তারা ভাবে নীরবতা মানে তারা হারিয়েছে, তারা ভুলে যাওয়া হয়েছে, তারা বদলে গেছে। কিন্তু আসলে একজন মানুষের নীরবতা, যে একসময় ধারাবাহিক ছিল, একসময় উপলব্ধ ছিল, একসময় আবেগপ্রবণ ছিল, হাজার হাজার কথার চেয়েও বেশি প্রভাব ফেলে। এটা শুধু শব্দের অনুপস্থিতি নয়, এটা নিয়ন্ত্রণের অনুপস্থিতি। আর যখন সে কারো জীবনে সূর্য হতে অভ্যস্ত, আর হঠাৎ তোমার মনোযোগ নিজের দিকে ঘুরে যায়, তখন সে মুক্ত বোধ করে না, সে অদৃশ্য বোধ করে। এটা তার গভীরতম অনিশ্চয়তাকে জাগিয়ে তোলে, সেই ভয় যে সে আর বিশেষ নয়। সে নিজের মনেই বলবে, এটা কোনো ব্যাপার না, ফোনে স্ক্রোল করবে, হাসতে চেষ্টা করবে আরও জোরে, নিজেকে দেখাও আরও আকর্ষণীয় করার জন্য, নিজের মনোযোগ অন্যদিকে ঘোরাবে, লাইক আর নকল প্রশংসায় ডুবাবে। কিন্তু এর কোনোটাই তুমি রেখে যাওয়া ফাঁক পুরায় না, কারণ তুমি যা দিয়েছিলে সেটা সাধারণ মনোযোগ ছিল না, সেটা ছিল বিশেষ উপস্থিতি। তুমি তাকে গুরুত্ব দিতে শিখিয়েছিলে, আর এখন দিচ্ছ না। আর ওই ফারাকটাই যেন চমকের শুরু। তোমাকে পোস্ট করতে হবে না, গেম খেলতে হবে না, বা কারো সঙ্গে খেলতে হবে না, শুধু নিজেকে সরিয়ে নিতে হবে, দূরে সরে যেতে হবে। রাগের জন্য নয়, না নাটক দেখাই না, বকবক করি না। তুমি শুধু চুপ করে থাকো। সেই চুপ থাকা ঝগড়ার চেয়ে অনেক জোরালো। আর তুমি যখন চুপ থাকো, ও অনুভব করে একটা শক্তির পতন, যেন আগুন এক্কেবারে নিভে গেছে। ও বলবে না, কিন্তু বুঝে যাবে। তুমি ওর কমেন্টে নেই, মেসেজ করছো না, সুপ্রভাতও পাঠাচ্ছ না। তুমি ওকে সেই রুটিনের মতো মনোযোগ দিচ্ছ না যা অন্য সব ছেলেরা অটোমেটিক দেয়। আর অনেক দিন পরে প্রথমবারের মতো ওকে নিজের সঙ্গে বসে থাকতে হচ্ছে। এটাই হলো নীরবতার ধাক্কা। এটা শুধু বিভ্রান্তি না, এটা আবেগের ঝটকা। এক মুহূর্তে তুমি ঢালছো, আর পরের মুহূর্তে সে খালি একটা ফাঁকা মুখোমুখি। সেই ফাঁকা ওই জায়গাটা, সেই অনুপস্থিতি, এটা তাকে বাধ্য করে এমন প্রশ্ন করতে যেগুলো আগে কখনো করতে হয়নি। কি হলো? আমি কি অনেক চাপ দিয়ে ফেলেছি? সে কি আমার সাথে আর ভালো নেই? সে কি আর আমার কথা ভাবে না? আর তার জন্য সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো, তার কাছে কোনো উত্তর নেই। কারণ তুমি কোনো উত্তর দিও না। তুমি অনুনয় করনি, তুমি বোঝাওনি, তুমি ঠিক করার চেষ্টাও করনি। আর সেই বোঝানোর অভাব তার হাতে একটাই জিনিস রেখে যায়, নিজের চিন্তা। আর অনেকের জন্য মেয়েরা ওরা তোমার উপস্থিতির চেয়ে ছুটে থাকা ভাবনাগুলো অনেক জোরে বাজে।
তুমি ওর নীরবতার মধ্যে একটা প্রতিধ্বনি হয়ে থাকো, ওর আয়নায় একটা প্রশ্নবোধক চিহ্ন। আর যদিও ও ওকে ঠিক আছো বলে ভান করতে পারে, তোমাকে ঈর্ষান্বিত করার জন্য স্টোরি দিতে পারে, অস্পষ্ট থাকার চেষ্টা করতে পারে, সেই নীরবতা ওকে ধ্বংস করে দেয়। কারণ এটা হওয়া উচিত ছিল না। ওর তো হওয়া উচিত ছিল ছুটে আসা, ওর তো হওয়া উচিত ছিল চিন্তিত হওয়া, ওর তো হওয়া উচিত ছিল সবার সামনেই মিস করা। কিন্তু তুমি বেছে নিয়েছো আত্মসম্মান, তুমি বেছে নিয়েছো মনোযোগ, তুমি বেছে নিয়েছো কিছুতেই নিজেকে ঢেলে দেবে না। সেটা আর ফিরে আসেনি। আর এটাই সবচেয়ে বড় ধাক্কা, বুঝতে পারা যে হয়তো সে কখনোই যা ভেবেছিল তেমন কোনো নিয়ন্ত্রণই ছিল না তার হাতে। আর এখান থেকেই শক্তির ভারসাম্য বদলাতে শুরু করে। কারণ তুমি কোনো খেলা খেলোনি, বরং শেষমেশ তুমি ঠিক করেছিলে আর খেলা বন্ধ করবে। তুমি ঢুকলে আবেগ নিয়ন্ত্রণে, ধৈর্যের ভেতরে, আর একটা নিরপেক্ষ মানসিক অবস্থায়। আর এখন তার অনুভব করতে হবে একটা মানুষের অনুপস্থিতি, যে আগে দিত উদারভাবে আর এখন কিছু দেয় না। সেই নীরবতা শাস্তি নয়, এটা একটা আয়না। এটা প্রতিফলিত করে সেই সবই ফিরিয়ে দাও যা সে দেখিয়েছিল কিন্তু কখনো অর্জন করেছিল না। আর তুমি তোমার নীরবতায় শেষমেশ ওকে আর আদর্শ বা ফ্যান্টাসি হিসেবে দেখো না, বরং এক নারী হিসেবে দেখো যার আর তোমার ওপর প্রভাব রাখার ক্ষমতা নেই। তখনই তুমি সত্যি নিজের মালিকানা ফিরে পাও, কিছু বলেই নয়, বরং তোমার অনুপস্থিতি দিয়ে সব কিছু বুঝিয়ে দিয়ে। আর ঠিক এই কারণে আমি স্টোইক রিলেশনশিপ ব্লুপ্রিন্ট তৈরি করেছি। কারণ বেশিরভাগ পুরুষ এই ধাক্কাটা কোনো মানচিত্র, কোনো গাইডলাইন, কোনো কাঠামো ছাড়া পায়, যা তাদের শান্তি রক্ষা বা ক্ষমতা পুনরুদ্ধারে সাহায্য করে। যদি তুমি কখনো এরকম অনুভব করো, যখন কেউ তোমাকে এড়িয়ে চলে, যখন তোমাকে উপেক্ষা করা হয়, যখন তোমার অতিরিক্ত ভালোবাসার জন্য তোমাকে দণ্ডিত করা হয়, তখন যে বুকের ভেতরটা খালি খালি লাগে, এটা শুধু একটা বই নয়, এটা তোমার ভিত্তি, তোমার সেই আবেগের ঢাল যা কখনো তোমাকে শেখানো হয়নি পড়তে। এর ভেতর তোমরা পাবে মানসিকতা বদলানোর উপায়, কৌশল আর স্পষ্টতা, যেগুলো তোমাকে সাহায্য করবে এমন মহিলাদের জন্য ভেঙে পড়া বন্ধ করতে, যারা তোমার মূল্য বোঝে না, আর এমন একটা জীবন গড়তে যেখানে তোমার মূল্য কখনো আলোচনা, বিবাদে আসবে না। তোমাকে একাই এইসব বুঝে নিতে হবে না। লিঙ্কটা কমেন্টসে আছে, একবার পেয়ে গেলে সেটা চিরকাল তোমারই। এই জ্ঞান কখনো তোমাকে ছাড়বে না। এটা তোমার জ্যাকেটের পকেটে, ফোনে, মস্তিষ্কে রাখো, আর কখনো বিভ্রান্তিতে ছুটবে না। দ্বিতীয়ত, তার অহংকারে লাগে আঘাত। ঠিক যেই মুহূর্তে সে বুঝতে পারে তুমি আর তার চারপাশে ঘুরছ না, যেন একটি হারানো গ্রহ তার মহাকর্ষীয় আকর্ষণে টানে, তখনই আসল ঝড় শুরু হয়। তোমার দুনিয়ায় নয়, তার দুনিয়ায়। কারণ তার অহংকারটাই তার সবচেয়ে বড় সম্পদ, যেটা সে যত্ন করে পালিশ করেছে। প্রতিটা প্রশংসা, প্রতিটা পুরুষের পক্ষ থেকে পাওয়া হাসিখুশি ইমোজি, আর প্রতিটা সোয়াইপ রাইট দিয়ে যাদের সে কখনো সম্মান দেয়নি, যে ছেলেদের সে কখনো দেখবে না। সেই অহংকার কেঁপে ওঠে ঠিক তখনই যখন বুঝতে পারে তোমার মনোযোগ আর নেই। আর এই ব্যাপারে তারা কথা বলে না, গানেও না, সাধারণ মিডিয়াতেও না, এমন টক্সিক সম্পর্কের ব্লগগুলোতেও না, যেখানে মেয়েদের শেখানো হয় কিভাবে ছেলেগুলোর মন ফেরানো যায়। কিন্তু এটা খুবই বাস্তব। তার অহংকার গড়ে উঠেছিল তোমার স্বীকৃতির উপর, তোমার কথায় নয়, তোমার উপস্থিতিতে, তোমার নিয়মিততায়, তোমার তার প্রতি প্রয়োজনীয়তায়। আর যখন সেই প্রয়োজন মুছে যায়, যখন সেই আকাঙ্ক্ষা কমে যায়, যখন তুমি আর ঝাঁপিয়ে পড়ো না জবাব দিতে, আর ওর দেখা করার প্ল্যান বাতিল করবি না, আর নিজের মনোভাব ওর মেজাজের উপর ঘোরাবি না, ও শুধু টের পায় না, ওইটা ব্যক্তিগতভাবে নেয়। কারণ এতদিন ও ছিল তোর জগতের ব্যতিক্রম। ও ছিল সেই যাকে তুই বেছে নিয়েছিলি, যার জন্য সময় বের করেছিলি, যার গুরুত্ব দিতি। কিন্তু এখন তুই নিজের ভিতরে চলে গেছিস, তুই দৌড়ানো বন্ধ করেছিস। আর যে মেয়েটা তোর ভরসায় অভ্যস্ত ছিল, এখনও দেখে তুই নিজের পায়ে দাঁড়িয়েছিস। এটাই ওর অহংকারে আঘাত দেয়। কারণ তুই ওকে হারায়নি, বরং কারণ তোকে ডেকে তুলতে পারছে না। আর তোমার মনোযোগের তাপমাত্রা আর নিজের হাতে রাখতে পারো না। আর এটাই ভয়ঙ্কর, কারণ তার জগতে মনোযোগী শক্তি, এটাই তার প্রমাণ যে সে গুরুত্বপূর্ণ। এভাবেই সে নিজের ইমেজ নিশ্চিত করে। আর এখন তোমার অনিচ্ছা তাকে বুঝতে বাধ্য করে যে হয়তো সে ততটা গুরুত্বপূর্ণ ছিল না যতটা সে ভাবো তো, যখন তুমি সব সময় ওখানে থাকো, তখন তুমি ব্যাকগ্রাউন্ডের একটা অংশ হয়ে যায়, তুমি হয়ে পড়ো পূর্বানুমানযোগ্য। কিন্তু যেদিন তুমি একটু পিছিয়ে আসো, যেদিন তুমি তার মেজাজ আর দাবি অনুযায়ী আবেগগত দাস হয়ে উপস্থিত হতে বন্ধ করো, তখন তুমি তার গল্পটাই ভাঙিয়ে নাও, যে যত্ন সে তোমার জন্য করত। এখন সে জানে না তুমি কোথায়, কি করছো, কার সাথে কথা বলছো। আর সবচেয়ে খারাপ ব্যাপার, এখন সে আর নিয়ন্ত্রণে নেই।
এটা তার অহংকারকে এমনভাবে আঘাত করে যেভাবে কোনো উপমান করতে পারে না, তাই সে প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। হয়তো একটু সূক্ষ্মভাবে বেশি পোস্ট দেয়, নিজের উপস্থিতি বেশি করে প্রকাশ করে, তোমাকে মেসেজ বা স্টোরি ভিউ দিয়ে টেস্ট করে, বা সরাসরি তোমাকে দূরত্বপূর্ণ, ঠান্ডা, অপ্রাপ্য বলে অভিযোগ করে। কিন্তু সত্যি কথা হলো, তুমি ঠান্ডা নও, তুমি শুধু স্পষ্ট। তুমি অবশেষে তাকে তোমার আবেগের মতো আচরণ করা বন্ধ করেছো, অক্সিজেন। আর যখন তুমি সেটা করো, ওর নিজের প্রতি দৃষ্টিভঙ্গি পুরো বদলে যেতে শুরু করে। ও আর তোমার গল্পের রানী থাকে না, ও শুধু একটা চরিত্র যে যার গুরুত্ব হারিয়েছে। আর ওই অহংকারের আঘাতেই প্রতিবিম্ব শুরু হয়। হয়তো সে তোমাকে কদর করেনি, হয়তো সে তোমাকে অবমাননা করেছে, হয়তো তোমার দয়াকে দুর্বলতা ভেবে ভুল বুঝেছে, আর এখন সেটা সে দেখতে পাচ্ছে। আর যদি সে সৎ হয়, ও জানে তুমি ওর ছাড়া অনেক ভালো আছো, কিন্তু বেশিরভাগই এটা স্বীকার করবে না। তারা তোমাকে টেনে ফিরিয়ে আনার চেষ্টা করবে, ভালোবাসার কারণে নয়, বরং তোমার সেই সংস্করণটা দরকার যেটা ওদের রাজ পরিবারের মতো অনুভব করাতো। আর এটাই তোমার পরীক্ষা। তুমি কি ফাঁদে পড়বে, নাকি নিজের মূল্যবোধে দাঁড়াবে? কারণ যেই মুহূর্তে তুমি আবার ছুটেছ, স্বীকৃতি খুঁজেছ, খুশি করার চেষ্টা করলে, তুমি যতটুকু জায়গা অর্জন করেছিলে সব হারিয়ে যাবে। কিন্তু যদি তুমি টেকে থাকো, যদি দৃঢ় হও, যদি তার উপস্থিতি থাকুক বা না থাকুক, তোমার জীবন গড়ে যাওয়া চালিয়ে যাও, তখন ও একটা শক্তিশালী সত্য বুঝতে পারবে। ও কখনোই পুরস্কার ছিল না, তোমার মনোযোগ ছিল, তোমার শক্তি ছিল, তোমার বিশ্বস্ততা ছিল। আর এখন ওগুলো চলে গেছে। ওর অহংকার ক্ষতিগ্রস্ত হয়, কারণ তুমি যিনি নও, এখন যেই রকম আছো না তার জন্য না, বরং যেই রকম আর নেই তার জন্য। আর এটাই আসল মুক্তির শুরু। তার থেকে নয়, বরং সেই ভ্রান্ত ধারণা থেকে যে তোমার মূল্য তার অনুমোদনের ওপর নির্ভর করে। নাম্বার 3, কৌতূহল জাগতে শুরু করে। এটা সবসময় ছোট থেকে শুরু হয়। মনের এক কোণে একটা চুলকুনি, হঠাৎ তোমার প্রোফাইল চেক করার ইচ্ছে, এমন একটা মুহূর্ত যখন সে চায় তোমার নাম তার ফোনে উঠে আসুক। আর তখনই প্রথম সুতোর গিট খুলে যায়, কারণ তোমার অনুপস্থিতি শুধু শব্দের অবসান নয়, এটা তার তোমার ওপর নিয়ন্ত্রণ হারানোর কারণ। অবস্থা তখনই বদলে যায়, আর তখনই কৌতূহল ধীরে ধীরে আসক্তিতে পরিণত হতে থাকে। কারণ সে হঠাৎ করে বুঝতে পারেনি যে সে তোমাকে কত গভীরভাবে ভালোবাসে, বরং কারণ সে আর নিশ্চিত নয় তোমার আচরণ কেমন হবে। আর একজন নারীর জন্য, যিনি নিশ্চিততার অভ্যস্ত, যিনি এমন আবেগের ক্ষমতার অধিকারী যাদের চারপাশে পুরুষরা মাসের পর মাস, হয়তো বছরের পর বছর ঘুরে বেড়ায়, এমন এক পুরুষের অপ্রত্যাশিত আচরণ, যে মন খারাপ করে না, বরং শান্ত আর বিচ্ছিন্ন হয়ে সরে যায়, তার দৃষ্টিভঙ্গির জন্য এক ধরনের ভাইরাসের মতো। কৌতূহল এত তীব্রভাবে কাজ করে কারণ এটা তার মনের তৈরি গল্পকে ভেঙে দেয়। সে তোমার কথা লিখেছিল, তুমি ছিলে সেই বিশ্বস্ত মানুষ যে সব সময় উপস্থিত থাকত, যাকে সে থামিয়ে রেখে আবার ফিরে আসতে পারত কোনো সমস্যাই ছাড়াই। আর এখন তুমি আর সেটা নও। আর সেই পরিবর্তন তাকে বাধ্য করে তোমাকে নিয়ে আর নিজের সম্পর্কে যা যা ধারণা ছিল সব কিছু প্রশ্ন করতে। তার চারপাশে যতজন পুরুষই থাকুক তা কোনো ব্যাপারই নয়, তার ছবির নিচে যত লাইক বা কমেন্ট আসুক তাও কোনো ব্যাপার নয়। তোমার নীরবতা হয়ে যায় সেই অদ্ভুত জিনিসটা যা সে উপেক্ষা করতে পারে না, কারণ অন্যদের থেকে আলাদা তুমি ছিলে। তুমি আগে যতটা মনোযোগ দিতেও এখন দিচ্ছ না, আরও বুঝতে পারছে না কেন। এটাই ওর জন্য ভয়ঙ্কর জায়গা, আর তোমার জন্য শক্তিশালী সুযোগ। কারণ যখন একটা মেয়ে কৌতূহলী হয়ে ওঠে, যখন তার রুটিন ভেঙে যায় তোমার স্বীকৃতির অভাবে, তখন ওর অহংকার আর আবেগ মুখোমুখি হয়। আর ওর অবচেতন মনের ভেতর প্যাটার্ন খুঁজে বেড়ায়। আমি কি কিছু বলেছিলাম? সে কি কারো সঙ্গে দেখা করেছে? সে কি আমার ছাড়া বেশি সুখী? সে কি আমাকে শাস্তি দিচ্ছে? আমি কি নিজের অবস্থান বেশি করে তুললাম? এই সব চিন্তা বারবার ঘুরপাক খায়, কারণ এর কোনো সমাধান হয় না। আর মানুষ, বিশেষ করে মেয়েলা, যারা শিখে এসেছে ম্যানিপুলেশন আর সোশ্যাল মিডিয়ার ডোপামিন দিয়ে ওর মন শান্ত করতে চায়, ওর দরকার একটা ক্লিয়ার ক্লোজার। আর তুমি চুপ থাকলে ওর ভেতরে সব কটা কৌতূহল আরও ঘনীভূত হয়। ও বলবে ওয়ারিড না, ও পোস্ট করবে, ও বেপরোয়া, আরও জোরে ফ্লার্ট করবে, পার্টি করবে। আগে কখনো যেভাবে শরীর দেখাতো না, এবারও করবে, কারণ ও আসলে মুক্ত নয়। ও তোমার রিয়াকশন পেতে চায়, সেই কৌতূহল মেটানোর জন্য। সে ভাবছে
সে কি আমাকে দেখছে? সে কি আমার জন্য অপেক্ষা করছে? যোগাযোগ করতে আমি কি এখনো দূর থেকে তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারি? কিন্তু তুমি তোমার নতুন অবস্থানে আসলে কি হচ্ছে সেটা বুঝতে হবে। তুমি আর বিনোদন নয়, তুমি এখন পাঠ, এবং সে যতই তোমাকে বোঝার চেষ্টা করবে তুমি তত বেশি শক্তিশালী হবে, কৌশল নয় বরং ধৈর্যের মাধ্যমে। এই কারণেই স্টোইসিজম গুরুত্বপূর্ণ, কারণ তুমি যত বেশি স্থির থাকবে তার মন ততই তাড়াতাড়ি ঘুরে ফিরে। কেবল কৌতূহল নয়, এটা তার ভয়ও যে বদলে ফেলা হলো। ওর ভয় নিজেকে অপ্রয়োজনীয় মনে হওয়া নিয়ে, ভয় যে তুমি হয়তো ওর ছাড়া বেশি সুখী হতে পারো। আর এখান থেকেই আসল পরীক্ষা শুরু হয়, কারণ ও পরিস্থিতি টেস্ট করবে। হয়তো হঠাৎ কোনো সাধারণ মেসেজ পাঠাবে, হয়তো তোমার পুরনো ছবি লাইক করবে, হয়তো তোমার স্টোরি দেখবে, যোগাযোগ করার জন্য নয় বরং দেখার জন্য যে সে এখনও আমার কিনা। আর তুমি যদি দৌড়ে পালাও, যদি খুব আগ্রহ দেখাও, যদি ওর কোনো প্রমাণ ছাড়াও ওকে আবার গুরুত্ব দাও, তাহলে রহস্যটাই শেষ হয়ে যাবে আর শক্তি আবার ওর হাতে চলে যাবে। কিন্তু যদি তুমি শান্ত থাকো, ফোকাস থেকো, আবদ্ধ না হও, তাহলে ওর কৌতূহল আরও বাড়বে। কারণ এখন তুমি এমন একজন হয়ে গেছো যেটা তার জীবনে খুব কম মানুষই হতে পারে, অপ্রত্যাশিত, নিয়মমাফিক আর আবেগে দূরে থাকা। ভুলে যেও না, কৌতূহল যদি পূরণ না হয় সেটা আসক্তিতে পরিণত হয়। আর যখন সে তার চাওয়া জিনিসটা পাচ্ছে না, তখন সেই আসক্তি হয়ে ওঠে আত্মপর্যালোচনা। সেখান থেকেই আসল পরিবর্তন শুরু হয়। তখন সে তোমাকে বিচার করার বদলে নিজের মূল্যায়ন করতে শুরু করে। আর যদি তুমি সেই অবস্থান ধরে রাখতে পারো, ধৈর্য ধরে নিজের শক্তি নিজের মধ্যে রাখো, তাহলে তোমার উপস্থিতি আসক্তিকর হয়ে উঠবে। কারণ এখন আর যা হবে তা আগাম বোঝা যায় না। তুমি আর সেই আবেগময় বাটলার নয় যে ডাকা হলে এসে দাঁড়াবে। তুমি সেই রহস্য যাকে সে কখনো হারাবে না ভাবত, এখন হারিয়ে গেছো এমন এক জগতে যেখানে সে পৌঁছতে পারে না। আর এইটাই বন্ধু প্রকৃত পরিবর্তনের শুরু, শুধু তার জন্য নয়, তোমার জন্য। কারণ এখন তুমি বুঝতে পারছো তোমার মূল্য তার কৌতূহলের উপর নির্ভর করে না, সেটা তোমার ক্ষমতায় যে তুমি কিছু বলার দরকার ছাড়াই চলে যেতে পারো। চতুর্থ নম্বর, সে সব কিছু বারবার স্মরণ করে। এখন শুরু হয় মনের সেই লুপ, শেষ না হওয়া আসক্তিকর চিন্তাভাবনা। প্রতিটা কথা, প্রতিটা মেসেজ, প্রতিটা ছোট্ট মিথস্ক্রিয়া যেটা আগে সে হালকাভাবে নিয়েছিল, এখন হঠাৎ ভারী, অর্থপূর্ণ আর গোপন কিছু বোঝানোর মতো মনে হচ্ছে। কারণ তোমার অনুপস্থিতি তার সামনে একদম অন্যরকম প্রতিবিম্ব তুলে ধরেছে। আর সে ভাবতে শুরু করেছে শুধু তুমি কোথায় গেলে তা নিয়ে নয়, বরং সে কি করেছিল যা তোমাকে যেতে বাধ্য করল। আর এই অংশটা, এই অবিরাম মুহূর্তগুলো আবারবার মনে পড়া কোনো রোমান্টিক আকাঙ্ক্ষার ফল নয়, বরং অহংকার ভাঙা এবং মানসিক ভারসাম্যের অভাব থেকে। কারণ সে আর নিয়ন্ত্রণে নেই, তুমি তাকে কিভাবে দেখো। আর এটাই তাকে তোমাকে হারানোর চেয়েও অনেক বেশি ভয় দেয়। একসময় তুমি এতটাই ধরাছোঁয়া ছিলে, এতটা প্রতিক্রিয়াশীল, এত সহজে যোগাযোগ করা যেত। আর এখন তুমি এমনভাবে আবেগময় দূরে যেটা সে বুঝতেই পারে না। আর এই ধরনের নীরবতা শান্তি দেয় না, এটা তার মনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সে শেষ কথোপকথনটার কথা ভাবে, যখন সে তোমার কল এড়িয়েছিল সেই সময়টা মনে করে, যখন তুমি ভালোবাসা দেখানোর চেষ্টা করেছিলে, সে ঠান্ডা জবাব দিয়েছিল সেটা স্মরণ করে। আর হঠাৎ করে সে বুঝতে পারে, হয়তো আমি অনেক বেশি চেয়ে ফেলেছি, হয়তো সে ক্লান্ত হয়ে গেছে, হয়তো সে অবশেষে জেগে উঠেছে। এই উপলব্ধি সবসময় তার কাজকর্মে দেখা যায় না, কিন্তু ভিতরে একদম ট্রেনের মতো আঘাত করে। আর মজার ব্যাপার হলো, এই আবেগের ঝঞ্ঝা আসে তোমার কথার জন্য নয়, বরং তোমার না বলার কারণে। সে নিজের কাছেই প্রশ্ন করতে শুরু করে যেগুলো আগে কখনো ভাবেনি। যখন তুমি ছিলে একদম নিশ্চিত, সে কি কখনো সত্যি খেয়াল রাখত? সে কি সত্যি আমার ভালোবাসা সাজিয়ে দেখাচ্ছিল? সে কি চিরতরে শেষ হয়ে গেছে? আর সবচেয়ে বড় কথা, সে কি কারো ভালো কাউকে পেয়ে গেছে? এগুলো কোনো হালকা ভাবনা নয়, এগুলো তো একদম অস্তিত্বের প্রশ্ন। অহংকারের একটা লেভেলে গিয়ে ধাক্কা লাগে। কারণ যখন একটা মেয়ে অভ্যস্ত হয় তোমার পেছনে ছুটতে, তোমার আবেগের কেন্দ্রবিন্দু হতে, তোমার নিজের সীমা ভাঙার কারণ হতে, তখন তুমি যখন তোমার এনার্জি তুলে নাও, তার পুরো সিস্টেমটাই ধসে পড়ে। আর এখন সে ওই প্রতিফলনের সামনে বসে থাকে। ঠিক এই কারণে নয় যে সে সব ঠিক করতে চায়, বরং জানতে চায় সে কিভাবে নিয়ন্ত্রণ হারিয়েছে। তখন সে তোমাকে বিশ্লেষণ করতে শুরু করে, তোমার অভ্যাস, তোমার ধরন, তোমার কণ্ঠস্বর। সেই একবার যখন তুমি সাথে সাথেই রেসপন্স করনি, সেই একটা দিন তুমি যেন ওর থেকে অন্য কিছুতেই বেশি মনোযোগ দিচ্ছ। ও সব ঘটনা বারবার মনে করে, তোমাকে স্মরণ করার জন্য নয়, বরং নিজের অনুভূতিগুলো পরিষ্কার করার জন্য। আর যত বেশি ও বিশ্লেষণ করে, ততই বুঝতে পারে যে ওর কাছে কোনো উত্তর নেই। আর সেই হতাশাটা ওর আবেগের জ্বালানি হয়ে ওঠে। তখনই ও শুরু করে ইঙ্গিত দেখানো, এমন মেসেজ পাঠানো যা সাধারণ চেক ইন মনে হয়,
পুরনো পোস্টে আকস্মিক লাইক দেওয়া, এমন আপডেট যা চিৎকার করে, এখন আমি দেখো। কিন্তু এগুলো আত্মবিশ্বাসের পরিচয় মা, এগুলো অসহায়তার ছদ্মরূপ, গর্ব হিসাবে। আর এখানেই তোমার শক্তি পরীক্ষিত হয়। যদি তুমি প্রতিক্রিয়া দেখাও, যদি হার মানো, যদি আবার আবেগগত সহায়ক হওয়ার ভূমিকায় ফিরে যাও, তখন সে জিতে যায় আর খেলা শেষ, কারণ সে পেয়ে গেছে যেটা চেয়েছিল। কিন্তু তুমি যদি নিজের থেকে একটু দূরে থাকো, যদি জীবন গড়তেই থাকো, যদি নিজেকে উন্নত করতে থাকো, যখন তার চক্র আরও গভীর হয়ে যায়। কারণ এখন সে শুধু মুহূর্তগুলো পুনরায় দেখছে না, সে পুনরায় দেখছে যা হারিয়েছে। শুধু তোমাকে নয়, সেই ভার্সনটাকে যাকে সে কখনো সম্মান করত না, যে মানুষ তার মনোযোগের জন্য কিছুই করতে রাজি ছিল না, থাকে বদলে আসে এমন একটা ভার্সন যাকে সে আর ম্যানিপুলেট করতে পারে না। আর এতে তার যেই মানসিক উত্থান পতন হয়, সেটা কঠোর, বিভ্রান্তিকর, অবিরাম। তুমি হয়ে ওঠো সেই মানদণ্ড যার সাথে সে গোপনে অন্যদের তুলনা করে। সেটা তোমার নিখুঁত হওয়ার জন্য নয়, বরং কারণ তুমি অবশেষে তার কাছে অপ্রাপ্য হয়ে গিয়েছিলে। সে বারবার ভেবে দেখে তুমি কিভাবে তাকে নিরাপদ, মূল্যবান ও চোখে দেখা মনে করিয়ে দিয়েছিলে। তারপর সে ভাবতে থাকে কিভাবে সে সেটা দূরে ঠেলে দিয়েছিল, অবহেলা করেছিল, স্বাভাবিক মনে করেছিল। আর এখন প্রতিটি নীরব মুহূর্ত হয়ে ওঠে এক ধরনের মানসিক সিনেমা, যেখানে তুমি প্রধান চরিত্র। আর সেই হলো সেই মেয়ে যিনি বেকায়দায় ফেলেছে। সে স্বীকার করুক বা না করুক তাতে কোনো ব্যাপার নেই। যা গুরুত্বপূর্ণ সেটা হলো সে সেটা অনুভব করছে। আর সেই অনুভূতি, সেই অনুশোচনা মিশ্রিত আত্মসমালোচনা, সেটাই যদি কিছু বদল আনতে পারে, তার শুরু। কিন্তু তুমি, তোমার কাজ সেটা দেখার নয়, তোমার কাজ ঠিক করার নয়, অপেক্ষা করার নয়, আশা করার নয়। তোমার কাজ হলো অবহেলা, অসঙ্গতি, এমন কোনো রূপের কাছে যেটা একবার তোমার মূল্য বুঝতে পারেনি, সেসবের কাছে অনুপলব্ধ থাকা। ওকে নিজের মতো করে ভাবতে দাও, ওকে বিশ্লেষণ করতে দাও, ওকে নিজের মধ্যে ঢুকে যেতে দাও। তুমি ওর সমাধান নও। তুমি নিজেই একটা পাঠ, আর এটা সবচেয়ে শক্তিশালী জিনিস যা তুমি হতে পারো। নম্বর 5, হিংসা ধীরে ধীরে ঢুকে পড়ে। তুমি ভাবতে পারো সে চলে গেছে, কেউ বড়, ধনী, স্মার্ট কাউকে পেয়ে গেছে, সে সব শেষ, সে মুক্ত। কিন্তু তুমি যেটা দেখতে পাচ্ছ না, সেটা হলো তার নিয়ন্ত্রণকৃত বাহ্যিক রূপের নিচে লুকানো মানসিক অশান্তি। কারণ একবার তুমি নিজেকে সরিয়ে নিলে আর যথেষ্ট সময় দূরত্ব বজায় রাখলে, কৌতূহল ভয়ে বদলে যায়, আর ভয় হিংসায় রূপান্তরিত হয়। কারণ তুমি কোনো ব্যাপারে জ্বালাও পোড়ানো করছো না, তার মুখে কিছুই দেখা যায় না, কিন্তু কারণ তুমি আর তার সামনে নেই যাকে সে রগড়াতে পারে। আর সেই খালি জায়গাটা তার মনকে বিপজ্জনক জায়গায় নিয়ে যায়, যেখানে সে ভাবতে শুরু করে তুমি কার সঙ্গে আছো, সে কি থেকে বঞ্চিত হচ্ছে, আর তুমি এখন আর তার মনোযোগের কেন্দ্রবিন্দু নও। আর এটাই এমন একটা ব্যাপার যা বেশিরভাগ পুরুষ বুঝতে পারে না। জেলেসি কোনো কিছু তুমি তার সামনে করলে হয় না, এটা হয় তুমি তার বাইরে কি করছো সে যা ধরে নেয় তার উপর ভিত্তি করে। আর সেই অনুমানটাই আতঙ্কের জন্ম দেয়। এখন সে তোমার স্টোরি দেখে, সে চেক করে কে তোমার পোস্টে লাইক দেয়, তোমার ফলোয়ার লিস্টে গিয়ে যে কোনো মেয়েকে জুম করে দেখে, পেছনের ব্যাকগ্রাউন্ডে সেটা করে কারণ ওকে যতটা তুই চেয়েছিলি ততটা সে টেনশনে নেই। ও এটা করে কারণ তার উপর তোর ইমোশনাল কন্ট্রোল এখন আর নিশ্চিত না, আর ও দেখতে চায় ওর জায়গায় কেউ এসেছে কিনা। ওর অহংকার সহ্য করতে পারে না যে ও আর তোর প্রাধান্য নয়, তাই ও নিজের মাথায় গল্প বানাতে থাকে, অনেক সময় অতিরঞ্জিত আর অযৌক্তিক, যা তোর নীরবতার ফাঁক পূরণ করে। ও কল্পনা করে তুই কারো হাত ধরে আছিস, অন্য কারোর সাথে যেভাবে আগে তোমরা হাসতেক। হয়তো এমন একটা মেয়েকে এমনভাবে ট্রিট করছো যেভাবে সে কখনো কদর করেনি। ওই ছবি শুধু আঘাত দেয় না, ওকে ভুতুড়ে করে তোলে, কারণ ও বুঝতে পারে যেটাও পাত্তা দেয়নি সেটা হয়তো সত্যিই ছিল। আর এখন কেউ আরেকজন তোমার সেই ভার্সনটা উপভোগ করছে যেটাও ভাবতো সবসময় ওর জন্য থাকবে। আর এই ঈর্ষা দিয়েও কি করে, ও অফ করে। হয়তো ও থ্রস্ট ট্র্যাপ পোস্ট করে, এমন ছবি যেখানে চামড়া দেখা যায় কিন্তু ভিতর থেকে অসহায়তার আওয়াজ দেয়। হয়তো সে এমন একটা ছেলেকে দেখাতে শুরু করে যাকে তুমি জানিস সে আসলে তার টাইপ নয়, এমন একটা ছেলে যে শুধু একটা জায়গা দখল করে রেখেছে, তার আবেগের দাবার খেলার একটা পোনা। হয়তো সে কিছু বলে না, কিন্তু সব দেখেই। আর তুমি যদি সত্যি নিজেকে আলাদা করে ফেলো, তাহলে তোমার ওর সব কিছু দেখার মধ্যে পড়ার দরকারই নেই, কারণ তোমার মন গেম খেলা বা পাল্টা দেওয়ার দিকে নেই। তোমার মন এমনভাবে নিজেদের ভিতরে এতটাই স্থির, এতটাই পূর্ণ, এতটাই সম্পূর্ণ হয়ে উঠছে যে ওর কোনো প্রতিক্রিয়া তোমার শান্তি নষ্ট করতে পারে না। তখনই হিংসা ওর ভিতর থেকে জ্বলে ওঠে, কারণ তখন তুমি শুধু চুপ থাকছো না, তুমি ওর কোনো প্রভাবেও পড়ছো না। আর কিছুই মানুষের ভিতরে এতটা অনিশ্চয়তা জাগায় না যতটা একটা ছেলে যখন সত্যি আর পাত্তা দেয় না সে কি করছে। তখনই মেয়েটা ঘুরপাক খেতে শুরু করে, তোমার মনোযোগ পেতে চায় কিন্তু নিজেকে নিচু নামাতে চায় না। স্পষ্টতই সে চেষ্টা করে পরীক্ষা নিতে যে সে এখনও তোমার জীবনে গুরুত্বপূর্ণ কিনা, ছোট ছোট ইঙ্গিত রেখে যা তুমি অনুসরণ করবে বলে আশা করে।
আর এখানেই তোমার শক্তি দরকার। অনুসরণ করো না, জবাব দিও না, তাকে তার প্রতিক্রিয়াশীল পুরুষত্বের চক্রে ফেরত টেনে নিয়ে যেও না, যেখানে তার স্বীকৃতি তোমার মূল্য নির্ধারণ করে। তাকে তার নিজের ঈর্ষায় তোড়ে যেতে দাও। তুমি যখন নিজের পথে নির্ভয়ে এগিয়ে যাচ্ছ, পিছনে তাকাও না, দ্বিধা করো না, কারো অনুমোদনের অপেক্ষা করো না। তুমি নিজের স্বপ্ন পূরণ করছো, জোরে সোরে গান গাইছো, এমন একটা মানসিক অবস্থায় আছো যেখানে শান্তি। তখনই তুমি নিজের আর তার সামনে প্রমাণ করছো যে তোমার শান্তি ওর বিশৃঙ্খলার চেয়েও বেশি মূল্যবান। ঈর্ষা প্রেম নয়। এটা হলো আবেগের ছদ্মবেশে অধিকার আর দখলের চেষ্টা। আর যখন তুমি এটা সত্যিকার অর্থে বুঝতে পারবে, তখন তুমি আর প্রলোভনে পড়বে না, বরং ও থাকুক বা না থাকুক কিছু সত্যিকারের তৈরি করতে শুরু করবে। 6 নম্বর, পেছনের দুঃখ ভেসে ওঠে। এমন একটা সময় আসে, সাধারণত রাতের গভীরে, যখন মনোযোগ বিচলিত হয়, আলো ধীরে ধীরে ম্লান হয়ে যায় আর আওয়াজ কমে আসে, যখন সে অবশেষে নিজের সঙ্গে বসে এবং বুঝতে পারে সে কি হারিয়েছে। আর তখনই আফসোস ধাপে ধাপে গড়ে ওঠে। এটা কোনো বড় ক্ষমা চাওয়া বা আকস্মিক উপলব্ধি নয়, বরং একটা নীরব অস্বস্তি যা প্রতিবার তোমার নাম দেখলে আরও গাঢ় হয়, এবং সে মনে করে তোমার সেই সংস্করণকে যাকে সে অবহেলা করেছিল, উপেক্ষা করেছিল, কম মূল্যায়ন করেছিল। সে বারবার মনে করে তুমি কিভাবে হাজির হতো, তুমি কিভাবে তার কথা মনোযোগ দিয়ে শুনতেও, তুমি কিভাবে ক্লান্ত থাকলেও সময় বের করতে পারতেও, আবার কখনো তাকে কোনো বিকল্পের মতো অনুভব করায়নি। আর এখন সেই শক্তি চলে গিয়েছে, সে বুঝতে পারছে যে কখনো সত্যিই সেটা কদর করেনি। আফসোসটা আসে না কারণ সে তোমাকে একজন মানুষ হিসেবে মিস করে। আফসোস হয় কারণ সে তোমার উপস্থিতিতে যে সম্মান পাইত, যে অনুভূতি পেত নিজেকে নির্বাচিত, বিশেষ, গুরুত্বপূর্ণ মনে করার, সেটা মিস করে। আর যখন সেটা চলে যায়, তখন তার কাছে আর কোনো উপায় থাকে না। নিজের ভিতর তাকিয়ে প্রশ্ন করতে হয়, আমি কেন ওকে দূরে ঠেলেছি, কেন আমি ওকে স্বাভাবিক ধরে নিয়েছি, কেন আমি ওর ধারাবাহিকতাকে এমনভাবে আচরণ করেছি যেন সেটাই ফেলে দেওয়ার মতো কিছু। এরকম আফসোস কখনো জোরে কথা বলে না, এটা চুপচাপ থাকে, এটা সূক্ষ্ম, এটা দেরিতে আসে। উত্তরগুলো, নীরব বার্তাগুলো, সেই দীর্ঘক্ষণ ফটোগুলোতে তাকানো যখন সে প্রায় ডিলিট করেই ফেলত কিন্তু পারত না, এটা তখন প্রকাশ পায় যখন অন্য কেউ তাকে তোমার মতো ভালোবাসার চেষ্টা করে, আর সে নিজে নিজেকে তুলনা করতে থাকে। কারণ তুমি পারফেক্ট ছিলে না, বরং তুমি আসল ছিলে। এটাই যন্ত্রণা দেয়, তুমি আসল ছিলে, আর সে সেটা ফেলে দিয়েছিল ভাবতে ভাবতে যে অন্য কেউ তা বদলে দিতে পারবে। এখন সে বুঝতে পারছে সেটা কতটা বিরল ছিল। কিন্তু ভুল বুঝো না, অনুতাপ মানেই যে সে ফিরে আসবে এমন নয়। কখনো কখনো সেটা তার হৃদয়ে এক পাথরের মতো চেপে বসে থাকে। সে তো আর পারছে না এগোতে, আর যদি ফিরেও আসে তাও সবসময় নতুন কিছু ভালো করার জন্য নয়, অনেক সময় তো কেবলই নিজের দোষ মেটানোর জন্য, দেখার জন্য যে সে এখনও নিজের অহংকারের ক্ষতি ঠিক করতে পারে কিনা। আর এখানেই তোমার বোঝাপড়া দরকার। তোমার পারতে হবে আসল অনুশোচনা আর ছলনার মতো নস্টালজিয়ার মধ্যে পার্থক্য করতে। আসল অনুশোচনার সঙ্গে আসে পরিবর্তন, নকল অনুশোচনার সঙ্গে আগের মতো আচরণ। আর তোমার কাজ নয় তাকে আরেকবার সুযোগ দেওয়া, প্রমাণ করতে যে সে পারবে কিনা। তাকে কষ্ট দিও না, তোমার কাজ হলো নিজের সেই অংশটাকে রক্ষা করা যেটাকে সে কখনো মূল্যায়ন করতে পারেনি। আফসোস দুজনের জন্যই কঠোর শিক্ষক। তার জন্য এটা তার আবেগের অবিকশিততা প্রকাশ করে, তোমার জন্য এটা তোমার বিকাশের প্রমাণ। আর যতই সে গর্ব, নীরবতা বা ভান করা সুখ দিয়ে মিথ্যা ঢাকতে চেষ্টা করুক, গভীরভাবে সে জানে সে এমন কিছু হারিয়েছে যার কখনো ফিরে আসবে না। তখনই আফসোস একটা কারাগারে পরিণত হয়, কারণ এখন সে দেখছে তুমি তার ছাড়া বদলে যাচ্ছ, তার ছাড়া বেড়ে উঠছ, তার ছাড়া উজ্জ্বল হচ্ছ, আর এটা সে ফিরিয়ে আনতে পারবে না। কি করা হয়েছে তো হয়েছে, আর তুমি মাটিতে পা ধরে থাকো, মনোযোগী থেকো। কোনোদিন সেই লোক হতে যেও না যাকে আবার দেখতে হয়, চাইতে হয়। তাকে তোমাকে মিস করতে দাও, সেটা তোমার বোঝা নয়, সেটা তার ফল। 7 নম্বর, সম্মান নতুন করে জন্ম নেয়। সম্মান আসে না ভালো হওয়ার কারণে, আসে না সবসময় পাওয়া যায়ের কারণেও, বা অবজ্ঞা সহ্য করার কারণে, বা নিজের মূল্য প্রমাণ করতে গিয়ে পিছিয়ে পড়ার কারণে, যিনি তোমাকে শুধু একটা অপশন হিসেবে দেখেন। সম্মান তখনই জন্ম নেয় যখন একজন পুরুষ ঠিক করে যে আর এভাবে খেলা চলবে না। নিয়মগুলো যা তাকে ছোট করে রাখে, আবেগজগরও ক্লান্ত করে তোলে, আর অন্য কারো স্বীকৃতির ওপর নির্ভরশীল করে তোলে। আর ঠিক সেই মুহূর্তে যখন তুমি আলাদা হয়ে আসো, তিক্ততা থেকে নয়, স্পষ্টতা থেকে, তখন তুমি তাদের চোখে নিজের ছবি বদলাতে শুরু করো। কারণ তুমি সেটা দাবি করনি, বরং সেটা নিজের মধ্যে ধারণ করেছিলে। তুমি সেই মানুষ হয়ে ওঠো যাকে আগে তারা সম্মান করতে জানতো না। না তুমি জোরে কথা বলার কারণে, না ঠান্ডা আচরণ করার কারণে, বরং তুমি আবেগজগরও স্পর্শযোগ্যা না হয়ে যাওয়ার কারণে। আর নারী তাদের সম্মান করে যা তারা নিয়ন্ত্রণ করতে পারে না।
তারা হয়তো নরম কিছু ভালোবাসে, কিন্তু তারা যে জিনিসটা পাকা সেটা সম্মান করো। আর যখন তুমি নিজেকে ব্যাখ্যা দেওয়া বন্ধ করবে, ভালো মানুষ হওয়ার চেষ্টা বন্ধ করবে, অতিরিক্ত দিতে দিতে নিজের মূল্য প্রমাণ করার চেষ্টা বন্ধ করবে, ঠিক তখনই পরিবর্তন আসবে। সে তোমার নীরবতার গুরুত্ব বুঝতে শুরু করবে। সেটা কোনো শাস্তি নয়, বরং একটা মানদণ্ড হিসাবে। সে দেখবে তুমি আর অস্থিরতা মেনে নাও না। সে বুঝবে তুমি তার মেজাজের ওঠানামায় নাড়া যাও না, তার খেলার ফাঁদে পড়ো না। আর সেই স্থিরতা, সেই নিয়ন্ত্রণ, সেই ফোকাস, এটাই তাকে আকৃষ্ট করবে। তুমি বুঝতে পারছো তুমি আর সেই মানুষ নও যিনি ওর থেকে শান্তি খুঁজো, তুমি সেটা নিজের মধ্যে খুঁজে পেয়েছ। আর এটাই সব কিছু বদলে দেয়। এখন ও তোমার মূল্যায়ন নতুন করে। এখন ও ভাবতে শুরু করে তুমি কেন বদলে গেলে। এখন ও দেখে তুমি কি মিস করেছিলে। তুমি আর সেই মানুষ নও যিনি ওর পেছনে ছুটে বেড়াতো, তুমি সেই মানুষ যিনি অবশেষে নিজের পক্ষে দাঁড়ালে। আর এটা খুব গুরুত্বপূর্ণ। সত্যিকারের সম্মান কোনোদিন ভিক্ষে করে পাওয়া যায় না, এটা অর্জিত হয় সীমারেখা দিয়ে, মানসিক নিয়ন্ত্রণ দিয়ে, এমন নীরবতা দিয়ে যা কথার থেকেও বেশি কথা বলে। আর যখন ও তোমাকে সম্মান করা শুরু করে, তখন সব কিছু বদলে যায়। ওর স্বর নরম হয়ে আসে, ওর এনার্জি বদলে যায়, পরিস্থিতি বদলে তার ধরনও বদলায়। কিন্তু এখন খুশি হওয়ার সময় নয়, এখন সময় হলো লক্ষ্য করার। কারণ কখনো কখনো সম্মান মানে প্রশংসা নয়, সেটা সতর্কতা। সে হয়তো তোমাকে সম্মান করে কারণ সে তোমাকে হারানোর ভয়ে, তোমার আসল মূল্য বুঝে না। আর এটাই তোমার দায়িত্ব, বুঝতে পারা যে তার নতুন সম্মানটা কি সত্যিকারের পরিবর্তন থেকে এসছে নাকি ভয় থেকে। যাই হোক, তুমি জিতেছ, কারণ তুমি তার চোখে নিজের চিত্র বদলে ফেলেছ। তুমি আর সেই খুব ভালো লোক নও, তুমি এখন সেই মানুষ যার রহস্য সে বুঝতে পারছে না। আর ওই রহস্যটাই সম্মান দাবি করে। কিন্তু মনে রেখো, আসল উদ্দেশ্য তার সম্মান পাওয়া নয়, সেটা তোমার নিজের সম্মান। একবার সেটা ঠিক করে ফেললে পুরো পৃথিবী, তার মধ্যে সেও নিজে তোমার আগে চলতে বাধ্য হবে বা পিছিয়ে পড়বে। এটাই অসাধারণ হওয়ার শক্তি, এটাই সম্মানের পুনর্জন্ম। ৮ নম্বর, সে এখন তোমার পেছনে দৌড়াতে শুরু করে। আর এখন চক্রটা পূর্ণ হয়, ভূমিকা বদলে যায়। যে আগে তোমার আবেগের সিংহাসনে বসেছিল, সে ধীরে ধীরে তোমার দিকে এগোতে থাকে। অহংকার নয়, সন্দেহ আর অনিশ্চয়তার সঙ্গে। সাবধানে কৌতূহল, কারণ তোমার পরিবর্তন একটা ফাঁকা জায়গা তৈরি করেছে, একটা নতুন বাস্তবতা যেখানে সে আর পিছুটান হওয়া মানুষটা নেই। আর ওই পরিবর্তনটা, ওই অস্বস্তিকর উপলব্ধিটা যে এখন তাকে সেই জিনিসগুলোর জন্য লড়াই করতে হবে যা আগে সহজে পেত, পুরো সম্পর্কের এনার্জি বদলে দিতে শুরু করে। সে এখন পেছনে আসতে শুরু করে, সবসময় স্পষ্টভাবে নয়, সবসময় সরাসরি নয়, কিন্তু ইঙ্গিত দিয়ে। বেশি যোগাযোগ করে, দীর্ঘ উত্তর দেয়, হালকা চেকিং করে, কথোপকথনে হঠাৎ পুরনো স্মৃতিগুলো ফিরিয়ে আনে, এমন পরিকল্পনা করতে চায় যেগুলো আগে কখনো করার সময় পেত না। আর তোমাকে বুঝতে হবে তার পেছনে দৌড়ানো সবসময় পুনরায় সংযোগ করার জন্য নয়, কখনো কখনো এটা নিয়ন্ত্রণের ভারসাম্য ফেরানোর ব্যাপার। সে জানতে চায় সে কি এখনও তোমাকে ফিরিয়ে আনতে পারে, কি এখনও তোমাকে অস্থির করতে পারে, কি এখনও তোমাকে অনুভব করাতে পারে। আর তুমি যদি সাবধান না হও, তুমি তার কৌতূহলকে কমিটমেন্ট ভেবে ফেলবে। তুমি তার পেছনে ছুটাকে প্রমাণ হিসেবে দেখবে যে সে বদলেছে, যে সে অবশেষে বুঝতে পেরেছে। কিন্তু পেছনে ছুটানো তো সহজ ব্যাপার, বদলানো কঠিন। আর তোমার কাজ তার মনোযোগকে উদযাপন করা নয়, তোমার কাজ হলো তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা। মনোভাব, এখনও কি চায়? ও কি তোমার মূল্য বুঝতে পারে, নাকি শুধু তোমার দুর্বলতা মিস করছে? ও কি এখানে এসেছে তোমার সত্যিকারের কদর বুঝে, নাকি পুরনো সেই সংস্করণটা মিস করে যেটা ও নিয়ন্ত্রণ করত? এসব কঠিন প্রশ্ন, কিন্তু দরকারি। কারণ একবার নারী যদি তোমার পিছু নিতে শুরু করে, তখন তোমার হাতে নিয়ন্ত্রণ চলে আসে। আর ঠিক এই মুহূর্তে অনেক পুরুষ হাল ছেড়ে দেয়, ভালোবেসে পাওয়ার জন্য অতিরিক্ত আগ্রহী, আবার নির্বাচিত হওয়ার জন্য অতিরিক্ত হতাশ। ওকে পিছু নিতে দিও না, ওকে চেষ্টা করার ভার অনুভব করাও। ওকে বুঝতে দাও মানে কি একটা জিনিসের জন্য পিছু ধরা। একসময় যা নিশ্চিত মনে হতো, তুমি তার কাছে কিছুই দায়ী নাও। তোমার সময় না, তোমার শরীর না, তোমার হৃদয় না, যতক্ষণ না সে সেটা কমেছে, যতক্ষণ না সে প্রমাণ করেছে তার পেছনে দৌড়ানো কোনো খেলা নয়, বরং নিজের উন্নতির প্রতিফলন। আর তবুও সাবধানে চলো, কারণ কিছু মেয়েরা তোমাকে চাইছে না, তারা সেই শক্তি চাইছে যা তুমি চলে যাবার সময় হারিয়েছে। শুধু তাই বলে ফিরে দিও না, কারণ তোমাকে চাওয়া ভালো লাগছে। সেই যন্ত্রণা মনে রেখো যেটা তোমাকে সরিয়ে দিয়েছে, সেই স্পষ্টতা মনে রেখো যা বিচ্ছেদের সঙ্গে এসেছে, আর তার পেছনে দৌড়ানোকে মনে করিয়ে দিক যে তোমরা কখনোই অযোগ্য ছিলে না, শুধু কম মূল্যায়িত হয়েছিলে। এখন খেলা বদলে গেছে, এখন শক্তি তোমার হাতে। আর তুমি তাকে ফিরিয়ে নাও বা চলে যাও, সেটা করো নিজের শক্তি থেকে, প্রয়োজন থেকে নয়। কারণ যখন তুমি সত্যি বিশ্বাস করবে যে তুমি তার ছাড়া সম্পূর্ণ,
তখনই তার প্রমাণ দিতে হবে যে সে তোমার জীবনে ফেরার যোগ্য। যদি কখনো তুমি ভালোবাসার জন্য হাত জোড়া দিয়েছ, অবজ্ঞা সহ্য করেছ বা তাকে ধরে রাখতে গিয়ে নিজেকে হারিয়েছ, তাহলে জানো কিটা কষ্টের, সব কিছু দিয়ে শেষে কিছুই না পাওয়া। কিন্তু আজ থেকে তা শেষ। স্টোইক সম্পর্কের ব্লুপ্রিন্ট শুধু একটা ইবুক না, এটা সেই সব পুরুষের জন্য জীবনের মুক্তি যারা আবেগে ঠকানো, অবহেলা করা আর কম মূল্যায়িত হবার ক্লান্ত। আর এটা সেই সব কথা যা কেউ কখনো তোমাকে বলেনি। কিভাবে তোমার ক্ষমতা ফিরে পেতে হবে, শান্তি আবার গড়ে তুলতে হবে আর শক্তি নিয়ে নেতৃত্ব দিতে হবে। লিঙ্কটা কমেন্টে আছে। একবার পেলে সেটা তোমার আজীবনের। আর কোনো বিভ্রান্তি নেই, আর কোনো পেছনে ছুটেছুটি নেই, আর কোনো আফসোস নেই। যদি তুমি প্রস্তুত হয়ে যাও সেই মানুষ হওয়া বন্ধ করতে যে সব সময় চেষ্টা করে, আর শেষমেশ হয়ে উঠো সেই মানুষ যাকে সে চায়। অর্জন করতে হবে। কমেন্ট করো, আমি শক্তিকেই বেছে নিই। ভিডিওটা লাইক দাও আর সাবস্ক্রাইব করো, যেন আরও অনেক ছেলেকে জাগ্রত করতে পারি যারা আরও এক দশক নষ্ট করে ফেলবে সেই জিনিসগুলোর পেছনে ছুটে যা কখনো সত্য ছিল না।